আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে 22 জুলাই। তোমাদের অষ্টম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম 5টি অধ্যায়। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায়ের জন্য তোমাদের লিখিত পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে পরীক্ষার আগের দিন সরকার থেকে এবার নির্দেশনা দেওয়া হবে, সেই মোতাবেক তোমাদের পরীক্ষাগুলো হবে। তাই পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে, কী ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সেই সম্পর্কিত এই ভিডিওগুলো আমি তৈরি করছি। তো ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলেও উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং তোমাদের একটা আইডিয়া হবে যে পরীক্ষাটা কীভাবে হতে পারে। ঠিক আছে? তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তোমাদের এটা হচ্ছে বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধান, এটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। আর আগামী পর্বগুলোতে আমরা দেখব দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, তৃতীয় অধ্যায় ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি, চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এবং পঞ্চম অধ্যায় জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। এই অধ্যায়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, আসলে আমরা শুরু করি। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, 1, 2, 3, তারপর ডট ডট ডট। এই অনুক্রমটি কোন ধরনের অনুক্রম? এটি হচ্ছে একটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার অনুক্রম। প্রশ্ন 2, 10, 9, 8, 7 এভাবে গণনাকে ইংরেজিতে কী বলে? কাউন্টডাউন বলে। প্রশ্ন 3, প্রথম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 10, কারণ 1 যোগ 2 মানে 3, 3 আর 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে হয় কত? 10। ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে কি, গাণিতিক কোনো সমস্যার বৈশিষ্ট্য, সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে কী বলা হয়? এটাকে বলে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া। 5 নম্বর, গাণিতিক অনুসন্ধানের প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে সমস্যা বা প্রশ্ন চিহ্নিতকরণ। গাণিতিক অনুসন্ধানের শেষ ধাপ কি? শেষ ধাপ হচ্ছে ফলাফল বিশ্লেষণ করা। প্রশ্ন 7, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার প্রশ্ন বা সমস্যা চিহ্নিতকরণের পরের ধাপ কোনটি? পরের ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ। প্রশ্ন 8 হচ্ছে কি, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপগুলো ছকের মাধ্যমে প্রকাশ করলে কি পাওয়া যায়? তা আমরা যখন গাণিতিক অনুসন্ধানের ধাপগুলো ছকের মাধ্যমে প্রকাশ করি তখন আমরা হচ্ছে একটা ফ্লো চার্ট পাই। ঠিক আছে? 9 নম্বর, একটি দড়িতে 5টি গিট দিয়ে প্রান্তের 2 গিট একত্রে রাখলে প্রতিটি গিটকে শীর্ষবিন্দু বিবেচনা করলে কোন জ্যামিতিক ক্ষেত্র তৈরি হয়? একটা চতুর্ভুজ তৈরি হয়। তারপর প্রশ্ন 10, একটি দড়িতে 4টি গিট দিয়ে প্রান্তবিন্দুর গিটদ্বয়কে একসাথে রেখে প্রতিটি গিটকে শীর্ষবিন্দু বিবেচনা করলে কোন জ্যামিতিক ক্ষেত্র তৈরি হয়? একটা ত্রিভুজ তৈরি হয়। কীভাবে দেখো, একটা দড়ি 4টা গিট যখন দিবে, একটা গিট, 2টা গিট, 3টা গিট, 4টা গিট, এই প্রান্তের 2টা গিট হচ্ছে একসাথে রাখবে, তাহলে তখন 2টা মিলে হয়ে যাচ্ছে একটা গিট। এভাবে হচ্ছে গিট দিলে এই যে একটা গিট, 2টা গিট, 3টা, 4টা, ত্রিভুজ পেলাম আমরা। ঠিক আছে? প্রশ্ন 11, কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যাকে ভাগ করা গেলে এই সংখ্যাটিকে কী বলা হয়? ওটাকে গুণনীয়ক বলে। প্রশ্ন 12, কোনো সংখ্যার যতগুলো গুণনীয়ক আছে ওই সংখ্যাটি বাদে অন্য গুণনীয়কগুলোর যোগফল ওই সংখ্যার চেয়ে বড় হলে সংখ্যাটিকে কী বলে? এটাকে সমিত্র সংখ্যা বলে। প্রশ্ন 13, সমিত্র সংখ্যা নির্ণয়ের জন্য কী জানা প্রয়োজন? সংখ্যার গুণনীয়ক জানা প্রয়োজন। প্রশ্ন 14, প্রাচীন মিশরীয়রা জ্যামিতিক পরিমাপের কী ব্যবহার করতেন? দড়ি ব্যবহার করতেন। প্রশ্ন 15, গাণিতিক অনুসন্ধানে কোনো ধাপে ভুল হলে করণীয় কী? করণীয় হচ্ছে পূর্বের ধাপে ফেরত যাওয়া। প্রশ্ন 16, কীভাবে উত্তর বা সমাধান নির্ণয়ের পদ্ধতি আবিষ্কার করা যায়? গাণিতিক অনুসন্ধানের মাধ্যমে। প্রশ্ন 17, নতুন গাণিতিক সম্পর্ক আবিষ্কার করার পদ্ধতিটি কী? এটা পদ্ধতির নাম হচ্ছে কি? গাণিতিক অনুসন্ধান। প্রশ্ন 18, 2, 3, 4, 5, 6, 7 এ রাশিটির বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য হচ্ছে কি, পরের পদ আগের পদের সাথে 1 যোগ করলে আমরা পরের পদ পাই। যেমন 4 আর 5 যোগ করলে কত পাচ্ছি? 4-এর সাথে 1 যোগ করলে কত পাচ্ছি? 5, 5-এর সাথে 1 যোগ করলে কত পাচ্ছি? 6, এভাবে করে। প্রশ্ন 19, যে কোনো গাণিতিক রাশিতে প্রতিটি পদে বৈশিষ্ট্যের পুনরাবৃত্তিকে কী বলে? এটাকে প্যাটার্ন বলা হয়। প্রশ্ন 20, কোন গণিতবিদ ফিবোনাচ্চি ধারা আবিষ্কার করেন? ইটালীয় গণিতবিদ ফিবোনাচ্চি। প্রশ্ন 21, ফিবোনাচ্চি ধারার প্রথম পদ 0 হলে তৃতীয় পদ কত? তৃতীয় পদ হচ্ছে 1, কারণ হচ্ছে এখানে আমাদের ফিবোনাচ্চি ধারা যেটা ছিল সেটা হচ্ছে কি, আগের 2টা পদে যোগফল করতে হয়। ঠিক আছে? যেমন 0, তারপরের পদ হচ্ছে 1, তারপর তৃতীয় পদ কত? 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হবে।
এটা হচ্ছে তৃতীয় পদ। চতুর্থ পদ কত? 1 আর 1 যোগ করলে 2, এভাবে করে। প্রশ্ন 22, গাণিতিক অনুসন্ধান সম্পন্ন করার জন্য কোন কোন উপাদান সংগ্রহ করা হয়? তথ্য এবং উপাত্ত। প্রশ্ন 23, সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য বা উপাত্তের উৎস কেমন হতে হয়? নির্ভরযোগ্য হতে হয়। প্রশ্ন 24, উপাত্তকে প্রক্রিয়াকরণ করে প্রাপ্ত অর্থবহ ফলাফলকে কী বলে? এটাকে তথ্য বলে। প্রশ্ন 25, তথ্যের ক্ষুদ্রতম এককে কী বলা হয়? উপাত্ত বলা হয়। প্রশ্ন 26, তথ্যের উৎস কত প্রকার? তথ্যের উৎস 2 প্রকার। প্রশ্ন 27, প্রত্যক্ষভাবে তথ্য সংগ্রহ করা হলে সেই তথ্যকে কী বলা হয়? মানবীয় উৎস। প্রশ্ন 28, কোনো উপাত্ত প্রত্যক্ষভাবে সংগ্রহ করা হলে তাকে কী বলা হয়? প্রাথমিক উপাত্ত। আর 29 নম্বর হচ্ছে, কোনো উপাত্ত যদি কোনো নির্ভরযোগ্য উৎস থেকে পরোক্ষভাবে সংগ্রহ করা হয় তাহলে সেই উৎসকে কী বলে? পরোক্ষ উৎস। কোন ধরনের উপাত্তের নির্ভরযোগ্যতা বেশি? প্রাথমিক উপাত্ত। আর কোন ধরনের উপাত্ত ভুল বা বিকৃত হওয়ার সম্ভাবনা বেশি? মাধ্যমিক উপাত্ত। ঠিক আছে, তো এগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তো এখন আমরা দেখব কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, এখানে দুটো অনুক্রম আছে। একটা অনুক্রম হচ্ছে কত? 2, 5, 8, 11, 14, 17। আর একটা অনুক্রম হচ্ছে 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89। তো ক নাম্বার প্রশ্ন হচ্ছে কি, প্রথম অনুক্রমটির বীজগাণিতীয় রাশি নির্ণয় করো এবং তা ব্যবহার করে দশম পদ নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে দ্বিতীয় ধারাটির পরবর্তী 5টি পদ নির্ণয় করো। তার আমরা সমাধান দেখি। প্রথমে ক নাম্বারটা সমাধান দেখব, যে প্রথম অনুক্রমটি হচ্ছে কত? 2, 5, 8, 11, 14, 17। আর পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত? এখানে যদি আমি পার্থক্য করি, দেখো 2 আর 5-এর পার্থক্য কত? 3। 5 আর 8-এর পার্থক্য 3। 8 আর 3, 11 পার্থক্য 3। 11 আর 14-এর পার্থক্য 3। 14 আর 17-এর পার্থক্য 3। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম? যে প্রতি ক্ষেত্রে সংখ্যাগুলো 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম পদ কত? এখানে প্রথম পদ ছিল হচ্ছে 2। তাহলে 2কে আমরা কী লিখতে পারি? 3 বিয়োগ 1, তার মানে 3 × 1 বিয়োগ 1। দ্বিতীয় পদ ছিল 5, একে আমরা লিখতে পারি কি? 6 বিয়োগ 1, 3 দুগুণা 6 বিয়োগ 1। তৃতীয় পদ 8, মানে 9 বিয়োগ 1, 3 তিরিক্ষা 9 বিয়োগ 1। চতুর্থ পদ হচ্ছে 11, তার মানে 12 - 1, 3 4 12 বিয়োগ 1। ঠিক আছে, একইভাবে যদি কতম পদ বলি তাহলে কত হবে? 3 × ক বিয়োগ 1 বা 3 ক বিয়োগ 1। সুতরাং অনুক্রমটির বীজগাণিতিক রাশি হচ্ছে কত? 3 ক বিয়োগ 1। সুতরাং আমাদের লাগবে দশম পদ, তাহলে ক এর মান বসাবো কত? 10। তাহলে আমরা কত পাচ্ছি? 3 × 10 বিয়োগ 1, তার মানে 3 × 10 = 30 বিয়োগ 1 সমান হচ্ছে 29। সুতরাং নির্ণয়ের দশম পদটি হচ্ছে কত? 29। এটা হচ্ছে আমাদের ক নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। তারপর দেখো খ নাম্বার যেটা ছিল, দ্বিতীয় ধারাটির পরবর্তী 5টি পদ নির্ণয় করো। দ্বিতীয় ধারাটি বা দ্বিতীয় অনুক্রমটি হচ্ছে কত আমাদের? যেটা 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55, 89। তা আমরা হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল যদি বের করি তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি? প্রথমে আছে 0 আর 1। এই 0 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2। এই 1 আর 1 যোগ করলে পাচ্ছি 2। 1 আর 2 যোগ করলে 3। 2 আর 3 যোগ করলে 5। 3 আর 5-এ 8। 8 আর 5-এ 13। 8 আর 13-তে 21। 13 আর 21-এ 34। 34 আর 13 আর 21-এ 34। হ্যাঁ, 21 আর 34-এ 55। 34 আর 55-তে 89। 55 আর 89-তে হচ্ছে 144। ঠিক আছে, প্রদত্ত ধারা বা অনুক্রমে পদগুলোর মাঝে পার্থক্য সমান নয়, তবু পদগুলোর মাঝে একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যায়। সেটা হচ্ছে কি? অনুক্রমটির পরপর দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান, অর্থাৎ পরবর্তী পদ হচ্ছে কি? পূর্ববর্তী দুইটি পদের যোগফল। তাহলে প্রদত্ত ধারাটির পরবর্তী 5টি পদ হবে কত? এখানে কয়টা পদ ছিল খেয়াল করো। পদ ছিল এখানে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে আমাদের বের করতে হবে ধারাটির 13তম, 14তম, 15তম, 16তম এবং 17তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের নিয়ম হচ্ছে কি? পরবর্তী পদ হচ্ছে আগে দুইটা পদের যোগফল। তাহলে 13তম পদ কত হবে? আগে দুইটা পদ, মানে 11তম পদ আর 12তম পদের যোগফল। তাহলে 11তম পদের মান কত? এই যে 55। আর 12তম পদ হচ্ছে 89। মানগুলো বসিয়ে দিলাম। 55 যোগ 89, তার মানে 144। সেমভাবে 14তম পদ হচ্ছে 12তম পদ যোগ 13তম পদ, অর্থাৎ 89 যোগ 144, তার মানে 233। 15তম পদ হচ্ছে কত? 13তম পদ যোগ 14তম পদ, তার মানে 144 যোগ 233, অর্থাৎ 377। 16তম পদ সমান হচ্ছে 14তম পদ যোগ 15তম পদ, 233 যোগ 377, অর্থাৎ 610। আর 17তম পদ হচ্ছে 15তম পদ যোগ 16তম পদ, অর্থাৎ 377 যোগ 610, তার মানে 987। সুতরাং ধারাটির পরবর্তী 5টি পদ যথাক্রমে 144, 233, 377, 610 এবং 987।
এরপর দেখো প্রশ্ন 2, তোমরা প্রত্যেক দল 140 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দড়ি নাও এবং তা থেকে একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী 5টি অংশ কেটে নাও। এবার কর্তৃত দড়ির অংশগুলোর দৈর্ঘ্য ব্যবহার করে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি নির্ণয় ও দড়ির দশম টুকরা দৈর্ঘ্য নির্ণয়ের প্রজেক্ট তৈরি করো। তোমাদের যেহেতু 5 ঘন্টার পরীক্ষা হবে, 2 ঘন্টা হচ্ছে লিখিত পরীক্ষায়, 3 ঘন্টা একটা প্র্যাকটিক্যাল এক্সাম হবে, তো সেখানে কিন্তু এই কাজগুলো করতে দেওয়া হতে পারে, ঠিক আছে? প্রজেক্ট তৈরি করা কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ। তো এরকম একটা কাজ আমরা দেখি। প্রথমে 140 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি দড়ি নেই, স্কেল দিয়ে মেপে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরা কাটি। এখন প্রতিবার টুকরার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার করে বেশি নিয়ে মোট 5টি টুকরা দড়ি হতে কেটে নেই। তাহলে দড়ির টুকরা 5টি পরিমাপ করলে টুকরাগুলো দৈর্ঘ্য পাই 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। এখন এই নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী দড়ি কাটার ফলে টুকরাগুলো একটি অনুক্রম গঠন করে, যা হচ্ছে কত? 5, 7, 9, 11 আর 13। পার্থক্যগুলো দেখো, 5 আর 7-এর পার্থক্য 2, 7 আর 9-এর পার্থক্য 2, 9 আর 11 পার্থক্য 2, 11 আর 13 পার্থক্য 2। দেখা যাচ্ছে প্রতি পদের পার্থক্য হচ্ছে 2। তার মানে অনুক্রমটির প্রথম পদ ছিল কত? এখানে প্রথম পদ ছিল হচ্ছে 5। তাহলে 5 সমান কী লেখা যায়? 2 যোগ 3 বা 2 একে 2 যোগ 3। দ্বিতীয় পদ হচ্ছে 7, একে লেখা যায় কত? 4 যোগ 3, তার মানে 2 দুগুণে 2, 2 দুগুণে 4 যোগ 3। তৃতীয় পদ 9, একে লেখা যায় 6 যোগ 3, 3 দুগুণা 6 যোগ 3। চতুর্থ পদ হচ্ছে 11, 8 যোগ 3, 4 দুগুণা 8 যোগ 3। পঞ্চম পদ হচ্ছে 13, 10 যোগ 13, 5 দুগুণা 10 যোগ 3। তাহলে অনুক্রমটি সাধারণ পদ কত? 2 ইন্টু ক যোগ 3 বা 2 ক যোগ 3। তাহলে অনুক্রমটি বীজগাণিতিক রাশি আমরা কত পেলাম? 2 ক যোগ 3। এখন অনুক্রমটি দশম পদ কত হবে? কয়ের মান হচ্ছে 10, তার মানে 2 গুণ 10 যোগ হচ্ছে 3 সমান 23। সুতরাং দড়িটির দশম টুকরার দৈর্ঘ্য হচ্ছে 23 সেন্টিমিটার, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। 3 নম্বর একটা প্রশ্ন দেখো, উপাত্তের নির্ভরযোগ্যতা ব্যাখ্যা করো। নির্দিষ্ট ফলাফল পেতে প্রক্রিয়াকরণে ব্যবহৃত কাঁচামালকে উপাত্ত বলে। উপাত্ত 2 ধরনের হয়ে থাকে, যথা প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। উপাত্ত যদি উৎস থেকে সরাসরি সংগৃহীত হয় তাহলে সেসব উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলা হয়। আর উপাত্ত যদি সরাসরি উৎস থেকে সংগ্রহ করা না হয়, অর্থাৎ পরোক্ষ কোনো প্রতিষ্ঠান বা সংস্থা থেকে সংগ্রহ করা হয়, তাহলে সেসব উপাত্তকে বলা হয় পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত ও মাধ্যমিক উপাত্তের মধ্যে প্রাথমিক উপাত্ত বেশি নির্ভরযোগ্য, কারণ প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস হতে সংগ্রহ করা হয়, এজন্য এসব উৎস থেকে প্রাপ্ত উপাত্ত ব্যবহারে ভুল হওয়ার সম্ভাবনা কম। আবার মাধ্যমিক উপাত্তের ক্ষেত্রে সাধারণত পরোক্ষ উৎস হতে উপাত্ত সংগ্রহ করা হয়, এসব উপাত্তে ভুল থাকার সম্ভাবনা থাকে, ফলে উপাত্তের সঠিকতা যাচাই করা যায় না। সুতরাং মাধ্যমিক উপাত্তের চেয়ে প্রাথমিক উপাত্ত বেশি নির্ভরযোগ্য। 4 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো একটি জোড় সংখ্যা 3 বার নাও, সংখ্যাগুলোর সামনে বিভিন্নভাবে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন বসিয়ে হিসাব করো, ফলাফল সম্পর্কে মন্তব্য করো, অনুসন্ধানটিতে ফ্লোচার্টের সাথে কী কী মিল পেলে তা লিখো। দেখো আমরা এখানে একটা জোড় সংখ্যা নিলাম, ধরো আমরা নিলাম জোড় সংখ্যা 6, এটা 3 বার নিলাম, ঠিক আছে? কারণ আমাদের যে কোনো একটা জোড় সংখ্যা নিতে বলা হয়েছে, তাহলে 3 বার নিলাম 6, 6, 6। মানে আমাদের কাজ হচ্ছে হিসাবগুলোর, এই সংখ্যাগুলোর সামনে আমরা হচ্ছে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন বসিয়ে হিসাব করব। তাহলে কতভাবে হতে পারে? আমরা হচ্ছে মোট 8ভাবে হতে পারে, সেগুলো দেখাই। একটা হতে পারে কি সবগুলো যোগ হতে পারে, আরেকটা হতে পারে কি সবগুলো বিয়োগ, ঠিক আছে? আরেকটা কি যোগ বিয়োগ যোগ, তারপর যোগ যোগ বিয়োগ। আরও কি হতে পারে? বিয়োগ বিয়োগ যোগ, বিয়োগ যোগ বিয়োগ। 6টা হলো। আরও 2টা হতে পারে, আমরা দেখাচ্ছি। যোগ বিয়োগ বিয়োগ, আরেকটা হতে পারে কি বিয়োগ যোগ যোগ। এই যে 8 ধরনের আছে, এই 8 ধরনের কিন্তু হতে পারে। তাহলে সংখ্যাগুলোর সামনে যোগ চিহ্ন অথবা বিয়োগ চিহ্ন বসিয়ে আমরা হিসাব করি, কি পাচ্ছি দেখো, 6 যোগ 6 যোগ 6 তার মানে 18, 6 যোগ 6 বিয়োগ 6, অর্থাৎ এই 6 6 কাটা থাকে কত? 6, 6 বিয়োগ 6 বিয়োগ 6, এই 6 6 কাটা থাকে হচ্ছে -6, 6 বিয়োগ 6 প্লাস 6, এই 6 6 কাটা থাকে হচ্ছে শুধু 6, -6 -6 -6 তার মানে -18, -6 -6 প্লাস 6, এই -6 প্লাস 6 কাটা থাকে হচ্ছে -6, -6 প্লাস 6 প্লাস 6, এই -6 প্লাস 6 কাটা থাকে হচ্ছে শুধু 6, -6 প্লাস 6 -6, এই -6 প্লাস 6 কাটা থাকে হচ্ছে -6, ঠিক আছে? প্রাপ্ত ফলাফলগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই, -18, -6, -6, -6, 6 6 6 18, ঠিক আছে? এখন ফলাফলগুলোতে প্রতিটি সংখ্যা ও যোগাত্মক বিপরীত সংখ্যা বিদ্যমান। কারণ যোগাত্মক বিপরীত সংখ্যা মানে কি? একটা সংখ্যা যদি 18 হয়, তার
যোগাত্ম বিপরীত সংখ্যা হচ্ছে কত -18। তার মানে এখানে যা সংখ্যাগুলো আছে 6 এবং 18 প্রত্যেকটা যোগাত্ম বিপরীত সংখ্যা রয়েছে, আর ফলাফলে কোনো 0 বা 0 আসেনি। অনুসন্ধানটির সাথে ফ্লোচার্টে যে মিলগুলো আমরা পেয়েছি সেগুলো লেখা হচ্ছে: 1, সমস্যা চিহ্নিত করতে পেরেছি। 2, সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নিয়েছি। 3, সম্ভাব্য ফলাফল অনুমান করেছি। 4, যা করছি ঠিক করছি কিনা যাচাই করেছি। 5, ভুল করলে আগের ধাপে ফেরত গিয়েছি। 6, কী পর্যবেক্ষণ করলাম তা লিখেছি। 7, ফলাফল বিশ্লেষণ করতে পেরেছি। এবং 8 নম্বর হচ্ছে অনুমানগুলো পরীক্ষা করে দেখেছি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রথম অধ্যায় গাণিতিক অনুসন্ধানের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর, তোমাদের লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আজকে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমরা পরবর্তী পর্বগুলোতে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।